এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী প্রসূন আশিস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। প্রসূন, আপনাকে স্বাগত। প্রসূন, আমরা আপনার করা প্রতিবেদনটি আসলে শুরুতে দেখছিলাম। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি আসলে দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে পরিসংখ্যানগত যে তথ্য আছে, আসলে কতজন মালয়েশিয়ায় শ্রমিক যাওয়ার কথা ছিল, কতজন যেতে পেরেছেন, বা আসলে কি কি ঘটেছে পরিসংখ্যানিকভাবে, সেই বিষয়গুলো যদি একটু উত্থাপন করতেন। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আমি আসলে দেখুন, শুরুটা করতে চাই এভাবে। 1976 সালের পর থেকে প্রায় 66টি দেশে বাংলাদেশের কর্মীরা মূলত যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে দেশটিতে গিয়েছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এখানে প্রায় 55 লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। আর সর্বোচ্চ যে কয়টি দেশ আছে তার মধ্যে চতুর্থ দেশ হচ্ছে মালয়েশিয়া। আমি যদি আপনাকে একটু বলি যে এর কতগুলো কারণ আছে। মালয়েশিয়ার সঙ্গে ধর্মীয় দিক থেকে বাংলাদেশের যে কর্মীরা যায় তাদের একটি সমন্বয় তৈরি হয়। সেখানের যে আবহাওয়া, যে পরিবেশ, অর্থাৎ বিশ্বের অনেক দেশেই আমাদের দেশের কর্মীরা গিয়ে মূলত তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে না, কিন্তু মালয়েশিয়ার আবহাওয়াটি, সেখানের পরিবেশটি খুব সুন্দর, খাদ্যাভ্যাসও প্রায় বাংলাদেশের মতোই। মূলত সেই কারণেই এই দেশে বেশি লোক যাওয়ার চেষ্টা করে। তো সেখানে প্রায় এ পর্যন্ত 14 লাখ কর্মী গিয়েছে। সমস্যাটা হলো যে এই যে মালয়েশিয়ায় যাওয়ার যে সেখানে যে একটি আবেদন রয়েছে, যে একটি চাহিদা রয়েছে বাংলাদেশি কর্মী নেওয়ার, এইসব কারণে এইটা নিয়ে একটি সংকট তৈরি হয়ে যায় প্রতি বছর। অর্থাৎ যারা রিক্রুটিং এজেন্সি যারা কর্মী পাঠায় তাদের মূলত তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়, কি করে প্রতারণা করে বেশি টাকা নিয়ে এবং কি করে নানাভাবে ভুল তথ্য দিয়ে এইসব কর্মী পাঠানো যায়, সেই চিন্তাটি সবসময় থাকে, যে কারণে হোঁচট খায় এই শ্রমবাজারটি। এ পর্যন্ত আমি যদি রিচার্ড আপনাকে বলি যে 4 বার কিন্তু বন্ধ হয়েছে এই শ্রমবাজার। তো এই সব সংকটের কারণেই মূলত কিন্তু এই যে সবশেষ 4 বছর বন্ধ থাকার পরে 2022 সালের 2 জুন একটি চুক্তির মাধ্যমে এই মালয়েশিয়ার শ্রমবাজারটি মূলত খুলেছিল। তো এরপরে মালয়েশিয়া অনুমোদন দিয়েছিল 5,27,000 কর্মী যেতে পারবে। সেইখান থেকেই মূলত এই রিক্রুটিং এজেন্সিরা গত 22 মাসে এই কর্মী কিন্তু নিচ্ছিল। শেষের দিকে এসে এই সংকটটি তৈরি হয়, যেটি নিয়ে আজকে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীও কিন্তু আলোচনা করতে উনি বাধ্য হয়েছেন এবং উনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যারা এর সাথে যুক্ত এই প্রতারণার সঙ্গে তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেবেন। তো আমি যদি আমাদের প্লাজমা পর্দায় যে তথ্যগুলো আছে তার ভিত্তিতে একটু আলোচনা করি রিচার্ড, তো আমরা দেখি যে মালয়েশিয়া যাওয়ার শ্রমিক যে পরিস্থিতি, আমি যেটি বলছিলাম আমার আলোচনার মধ্যে, যে মোট অনুমোদন, এই যে অনুমোদনের সংখ্যাটি 4,93,642 জন, এটা মূলত বাংলাদেশের সরকারি তথ্য, অর্থাৎ বিএমইটির পক্ষ থেকে এই অনুমোদনটি দেওয়া হয়েছিল যে এরা ছাড়পত্র পেয়েছে, এরা যাওয়ার সুযোগটি পাবে। তো সেখান থেকে 4,76,642 জন কর্মী কিন্তু যাওয়ার সুযোগ পেয়েছেন। সরকার নির্ধারিত মোট খরচটি বেঁধে দেওয়া হয়েছিল 78,990 টাকা, যেটি ওই সময়ের মন্ত্রী যিনি ছিলেন 2022 সালে, সেই মন্ত্রী ইমরান আহমেদ, উনি কিন্তু সবাইকে নিয়ে, যারা রিক্রুটিং এজেন্সি আছে, সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সবাইকে নিয়ে এই তথ্যটি দিয়েছিলেন যে এরপরও রিক্রুটিং এজেন্সি লাভ করতে পারবে, এটি বলে দিয়েছিলেন। কিন্তু সেই জায়গাটিতে আমরা দেখেছি যে কর্মী প্রতি তারা কিন্তু 7 থেকে 8 গুণ, অর্থাৎ 6, 7, 8 লাখ টাকা। এই বিষয়টাতেই একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে গিয়ে ভুক্তভোগীরা এক ধরনের বক্তব্য দিচ্ছে, বাইরা কিংবা রিক্রুটিং এজেন্সি এক ধরনের বক্তব্য দিচ্ছে। এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতে। যদি টাকার অঙ্কের কথা বলি, সেক্ষেত্রে একটি শুভঙ্করের ফাঁকি আছে রিচার্ড। সেটি হচ্ছে যখন টাকাটি নেওয়া হয়, এই যে প্রায় 79,000 টাকা বেঁধে দেওয়া হয়েছিল, সেখানে 6 থেকে 7 লাখ টাকা নয়, এর একটি অঙ্ক, অর্থাৎ 2 থেকে 2.5 লাখ টাকা বা 1.5 থেকে 2 লাখ টাকা একটি অফিসিয়ালি মূলত দেওয়ার সুযোগ থাকে। আর বাদবাকি টাকাটা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে, দালালদের মাধ্যমে এই রিক্রুটিং এজেন্সির সদস্যদের কাছে কিন্তু পৌঁছে যায়। যেই তথ্যটি থাকে না, এই জন্য বাইরা বলে এক তথ্য, আর যারা ভুক্তভোগী তারা যে টাকাটি দিয়ে থাকে, যে 5 লাখ 6 লাখ টাকা আমরা দিয়েছি, সেই তথ্যটি তারা বলে রিচার্ড। হ্যাঁ, মাঝখানে আসলে যারা থাকেন তারা আসলে মানে প্রকাশ্যে আসেন না, এরকম একটা বিষয়। যে কথাটাই এখন অবশ্য আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, সেটি হচ্ছে গিয়ে এই শ্রমিক যারা যেতে পারেননি তাদের ভবিষ্যৎটা আসলে কি দাঁড়াবে বা কি হতে যাচ্ছে, মন্ত্রণালয় থেকেও সর্বশেষ কি বলা হয়েছে, এটা যদি একটু। এইখানে একটি ব্যাপার আছে যে আমি যদি আপনাকে একটু তথ্য দেই, যে এইরকম একটি সংকটময় পরিস্থিতিতে বাইরার পক্ষ থেকে, অর্থাৎ রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠনের পক্ষ থেকে গতকাল একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। সেইখানে তারা কিন্তু
যেসব তথ্য দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাগুলো কিন্তু মূলত মনোভূত হয়নি ভুক্তভোগীদের। মূলত শ্রমিকদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শিরোনাম দিয়ে আমরা যেটি বলার চেষ্টা করেছি যে ইতিমধ্যে কিন্তু মালয়েশিয়া, অর্থাৎ আপনি জানেন যে গতকালেই কিন্তু মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী, যিনি মূলত এই সেক্টরটি দেখেন, উনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই আর লোক নেওয়া যাবে না। আজকেও মালয়েশিয়ার অ্যাম্বাসেডর কিন্তু আমাদের যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, ওনাকেও জানিয়েছে যে নেওয়ার কোনো সুযোগ নেই। তো সেরকম একটা অবস্থায় একটি সংকট তৈরি হয়ে গেল, অর্থাৎ অনিশ্চয়তাই দেখা গেল যারা যাওয়ার জন্য রয়েছে, অর্থাৎ 17,000 কর্মী, তারা আর যেতে পারবেন না বলেই ব্যাপার। তবে সেইখানে একটা আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী যে যারা যেতে পারবেন না তাদের টাকাটি যেভাবে ফেরত দেওয়া হবে, আর যারা প্রতারণার সাথে যুক্ত তাদের যেভাবেই হোক, তাদের দোষী যদি হন তারা তদন্তে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, সেটা আমরা অবশ্য শুনছিলাম, আপনার প্রতিবেদনে অবশ্য সেটা ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রশ্ন আপনাকে ধন্যবাদ রিচার্ড। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী প্রসূন আশিস।